আজকে আমরা শুরু করব তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ আমরা আলোচনা করব। সকলে ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথম যে এমসিকিউ, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 সালে পড়েছিল। দেখো কোশ্চেনটা কি বলছে, 0.5 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীর ভিতর দিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। ওই পরিবাহীটিকে একটি চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে রাখা হলে পরিবাহীর ওপর যে বল ক্রিয়া করবে তার মান ও অভিমুখ কি, এটা চাইছে। এখন দেখো, চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল কি ফর্মুলা? দেখো ব্যাপারটা কি, চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী একটি পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল, দেখো আই এল ক্রস বি, আই ইন্টু এল ক্রস বি। এখন দেখো পরিবাহীর দৈর্ঘ্য কত? 0.5 মিটার। কারেন্ট কোন দিকে যাচ্ছে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো, তাহলে এল ভেক্টরের অভিমুখ যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে, তাহলে এর মানটা কত? 0.5 আই ক্যাপ অ্যাটোমিটার হলো। তাহলে দেখো কারেন্ট, এখানে কারেন্ট কত বলেছে? 1 অ্যাম্পিয়ার। এল 0.5 আই ক্যাপ ক্রস বি ভেক্টর, চৌম্বক ক্ষেত্র কি বলা আছে? 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ টেসলা। তাহলে 2 আই ক্যাপ যুক্ত 4 জে ক্যাপ টেসলা। তাহলে দেখো আই ক্রস আই 0, আই ক্রস জে মানে কে, তাহলে 0.5 আর 4 এটা গুণ করলে হলো 2, আই ক্রস জে মানে কে ক্যাপ নিউটন। তাহলে আমি এখানে কি পেলাম? যে পরিবাহীর ওপর যে বল ক্রিয়া করছে তার মান হলো 2 নিউটন এবং অভিমুখ কোন দিকে? জেড অক্ষ বরাবর। তাহলে দেখো উত্তর কোনটা ঠিক? সি এরটা, 2 নিউটন ধনাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো যে পরিবাহীর উপর যে ক্রিয়াশীল বল তার মান হলো 2 নিউটন এবং অভিমুখ ধনাত্মক জেড অক্ষ বরাবর। সকলে বুঝলে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। 2016 সালের নিটে পড়েছে, খুবই ভালো একটা এমসিকিউ। কি আছে? একটি লম্বা তারের মধ্য দিয়ে স্থির মানের প্রবাহ যাচ্ছে, এটিকে বাঁকিয়ে বৃত্তাকার লুপে পরিণত করলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি। বোঝা গেল? একটা লম্বা তার আছে, এটাকে বাঁকিয়ে আমি বৃত্তের রূপ দিলাম, তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হলো বি। তাহলে দেখো, ধরো তারের দৈর্ঘ্য এল, আমি বাঁকিয়ে যে বৃত্তের রূপ দিলাম তার ব্যাসার্ধ আর, তাহলে এল মানে 2 পাই আর। এবার দেখো, এবার কি বলেছি না, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। তাহলে বি সমান কি? μ0/4 পাই 2 পাই আই বাই আর। আমি ধরে নিলাম তড়িৎ প্রবাহ এখানে আই। হচ্ছে একে এন পাকের কুণ্ডলীতে রূপান্তরিত করলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? তার মানে এই যে আমি বৃত্তাকার লুপ যেটাকে বানিয়েছিলাম, এটাকে এবার আমি এন পাকের কুণ্ডলীতে রূপান্তরিত করছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে এন পাকের কুণ্ডলীতে
যদি আমি রূপান্তরিত করি, ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে দেখো L সমান n ইন্টু 2 পাই R1। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ ডান দিকটা আমি সমান করব, তাহলে n ইন্টু 2 পাই R1 মানে 2 পাই R, তাহলে R1 মানে R বাই n হলো। এবার দেখো একটা বৃত্তাকার কুণ্ডলী যার পাক সংখ্যা n, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B1 সমান μ0 বাই 4 পাই 2 পাই ni বাই R1। এবার দেখো μ0 বাই 4 পাই 2 পাই ni, R1 টা বসিয়ে দিচ্ছি R বাই n, তাহলে নিচে R, উপরে n চলে গেল n স্কয়ার, তাহলে আমি এমন করে লিখছি n স্কয়ার ইনটু μ0 বাই 4 পাই 2 পাই i বাই r। এবার দেখো এখানে আমরা কি শিখে ফেলেছি, b মানে μ0 বাই 4 পাই 2 পাই i বাই r। তাহলে দেখো b1 সমান কি হলো n স্কয়ার b। তাহলে কি শিখলাম, যে এই যে লম্বা তার, এটাকে বাঁকিয়ে বৃত্তাকার লুপ আমি পরিণত করলাম, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হলো বি। এবার এটাকে যদি আমি n পাকের কুণ্ডলীতে রূপান্তরিত করি, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে, n স্কয়ার বি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা, দেখো সঠিক উত্তর এখানে ডি একটা। ঠিক আছে, দেখো এবার 3 নম্বর প্রশ্ন কি আছে, একটি প্রোটন ও একটি আলফা কণা একই গতিবেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করলো। আলফা কণা ও প্রোটনের বৃত্তপথের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো খুব ভালো একটা কোশ্চেন, 2023 সালের যেই মেন এক্সামে এসেছে। এখন দেখো আমরা শিখেছি বৃত্তপথের ব্যাসার্ধ, তার কি ফর্মুলা, r সমান mv বাই bq। তাহলে দেখো r আলফা বাই r প্রোটন, আমি এইভাবে লিখছি। তাহলে r আলফা, আমি আলফা কণার ভর ধরে নিচ্ছি m আলফা, উভয়েই ধরে নিলাম v বেগে প্রবেশ করেছে, চৌম্বক ক্ষেত্র b, আলফা কণার আধান দেখো 2e। এবার প্রোটন, প্রোটনের ভর mp, বেগ v, চৌম্বক ক্ষেত্র b, প্রোটনের আধান e। তাহলে দেখো এখানে আমি এইভাবে লিখছি m আলফা v b ইন্টু 2e ইন্টু mp v b ইন্টু e। দেখো v কেটে গেল, b কেটে গেল, e কেটে গেল। এখন m আলফা বাই mp, এটাকে আমি 4 লিখতে পারি, নিচে 2, তাহলে কি হলো 2। তাহলে দেখো r আলফা ইজ টু r প্রোটন 2:1। তাহলে সঠিক উত্তর সি এরটা। সকলে বুঝলে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন, এটাও খুব ভালো একটা এমসিকিউ, 2022 সালের নিটে পড়েছিল। কি প্রশ্ন, 100 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপের প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, লুপের অক্ষের উপর কেন্দ্র থেকে 1 মিটার দূরে চৌম্বক ক্ষেত্র। দেখ একটা বৃত্তাকার লুপ, একটা বৃত্তাকার লুপ, মনে করো এটা একটা বৃত্তাকার লুপ, কারেন্ট যাচ্ছে I, অক্ষের ওপর কেন্দ্র থেকে x দূরে একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ধরো কুণ্ডলী বা লুপের ব্যাসার্ধ r। তাহলে এই P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তার সমীকরণ কি, μ0 বাই 4 পাই 2 পাই I r স্কয়ার
বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 3/2। এবার দেখো মিউ 0 বাই 4 পাই এর মান 10⁻⁻7 2 পাই 3.14। কারেন্ট কত দেয়া আছে? √2 অ্যাম্পিয়ার। √2 লুপের ব্যাসার্ধ দেখো 100 সেমি ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধ আমি কত পেয়ে যাচ্ছি? 100 সেমি মানে 1 মিটার, তাহলে 1 স্কয়ার মানে 1। এবার দেখো আর স্কয়ার যুক্ত এক্স স্কয়ার, আরটা কত? 1। এক্স কত কত দূরে বলেছে? কেন্দ্র থেকে 1 মিটার দূরে। তাহলে দেখো 1 স্কয়ার যুক্ত 1 স্কয়ার, তাহলে 1 যুক্ত 1 মানে 2, 2 এর পাওয়ার 3/2, তার মানে 2√2। তাহলে √2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন কি এলো? 3.14 ইন্টু 10⁻⁻7 টেসলা। তাহলে ব্যাপারটা সকলে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে একটা বৃত্তাকার লুপ, তার অক্ষের উপর কেন্দ্র থেকে x দূরে চৌম্বক ক্ষেত্র মিউ 0 বাই 4 পাই 2 পাই আই আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ারের পাওয়ার 3/2। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? দেখো সঠিক উত্তর হলো এ এটা। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে। এটা দেখো খুব ভালো একটা প্রশ্ন, 2023-এর যেই মেনে এসেছে। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। লুপের কেন্দ্রে ও লুপের কেন্দ্র থেকে আর দূরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অনুপাত। তাহলে দেখো ধরো একটা বৃত্তাকার লুপ, ব্যাসার্ধ আর, তার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মিউ 0 বাই 4 পাই 2 পাই আই বাই আর হলো। এবার অক্ষের ওপর কেন্দ্র থেকে x দূরে চৌম্বক ক্ষেত্র মিউ 0 বাই 4 পাই 2 পাই আই আর স্কয়ার যুক্ত এক্স স্কয়ারের পাওয়ার 3/2। কিন্তু এখানে এক্স টা কত বলছে? আর, তাহলে আর স্কয়ার প্লাস আর স্কয়ার তার পাওয়ার 3/2। কি ব্যাপারটা বোঝা গেল? আবার বলি, বৃত্তাকার তড়িৎবাহী লুপ, ব্যাসার্ধ আর, তার অক্ষের ওপর কেন্দ্র থেকে এক্স দূরে চৌম্বক ক্ষেত্র। আমরা শিখেছি বি কত না মিউ 0 বাই 4 পাই 2 পাই আই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ারের পাওয়ার 3/2। ঠিক আছে, এটাকে আমি বি1 লিখছি। তাহলে দেখো এখানে এক্সটা বলেছে আর, তাহলে মিউ 0 বাই 4 পাই 2 পাই আই আর স্কয়ার, দেখো আর স্কয়ার যুক্ত আর স্কয়ার মানে 2 আর স্কয়ার, তাহলে 2 এর পাওয়ার 3/2 2√2, আর স্কয়ারের পাওয়ার 3/2 আর কিউব হলো। তাহলে দেখো মিউ 0 বাই 4 পাই 2 পাই আই আর স্কয়ার, নিচে আর কিউ কেটে দিলাম, নিচে আর রইল, এটা আমি
1/2√2 করে দিলাম। তাহলে এটা কি? এটা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, তাহলে B2√2, এটা হলো B1। এবার আমাদের কি চাইছে? কেন্দ্রে আর লুপের কেন্দ্র থেকে অক্ষের ওপর আর দূরে, তার মানে আমাদের চাইছে বি আর B1 এর অনুপাত, তাহলে এটা 2√2, তার মানে B/B1 2√2:1। তাহলে দেখো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এটা। ঠিক আছে, এবার 6 নম্বর প্রশ্ন কি আছে? অসীম দীর্ঘ ঋজু তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলরেখাগুলির আকৃতি হবে, দেখো চৌম্বক বলরেখাগুলির আকৃতি হবে কেমন? দেখো এটা নিট 2022 সালে পড়েছিল। তাহলে ব্যাপারটা কি বলছি না, অসীম দীর্ঘ একটি ঋজু তড়িৎবাহী তার আছে, ঠিক আছে, ধরো আই কারেন্ট যাচ্ছে, এটার জন্য এর সঙ্গে সমকোণে একটা সমতল যদি আমি বিবেচনা করি, বলরেখাগুলো হবে এমন সমকেন্দ্রিক বৃত্ত। দেখো আবার বলে দিই, মনে করো আমি ডান হাতটাকে এইভাবে রাখলাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এই যে আঙুলগুলো যেভাবে বেরোচ্ছে এইটা হবে বলরেখার ডিরেকশন, ঠিক আছে, তাহলে এইভাবে, তাহলে বলরেখাগুলো এই তারের সঙ্গে সমকোণে অবস্থিত কোন সমতলে বলরেখাগুলো হবে সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো বি একটা, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, এটা সিবিএসসি পিএমটি 1997 এবং 1999 সালে পড়েছিল। প্রশ্নটা কি? একটি সুদীর্ঘ 0.5 মিলিমিটার ব্যাসের তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, এর পরিবর্তে 1 মিলিমিটার ব্যাসের একটি তারের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ পাঠানো হলো, তার থেকে দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সেটা কেমন হবে? দেখো ধরো এটা একটা সুদীর্ঘ ঋজু পরিবাহী যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তার থেকে দূরে, আর ধরো তার থেকে দূরে মানে বাইরে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র μ0/4π 2I/R। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র বাইরের কোন বিন্দুতে দূরে, তারের ব্যাসের উপর নির্ভরশীল নয়। তাহলে প্রথমে তারের ব্যাস বলে দেওয়া ছিল 0.5 মিলিমিটার, পরে তারের ব্যাস 1 মিলিমিটার, উভয়ের ক্ষেত্রেই একই কারেন্ট, তাহলে কারেন্ট একই, তাহলে এক্ষেত্রে তার থেকে দূরে বাইরের একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তারের ব্যাসের উপর নির্ভরশীল নয়। তার মানে এটার জন্য যা চৌম্বক ক্ষেত্র এটার জন্যও একই চৌম্বক ক্ষেত্র হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ডি একটা। তার মানে তার থেকে দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাথমিকের সমান হবে, ঠিক আছে। এবার 8 নম্বর প্রশ্ন,
2022 সালের নিটে পড়েছিল। দেখো প্রশ্নটা কি, একটি সুদীর্ঘ সলিনয়েডের ব্যাসার্ধ 1 মিলিমিটার এবং প্রতি মিলিমিটারে পাক সংখ্যা 100, সলিনয়েডের প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। দেখো আমরা সবাই এটা শিখেছি, সুদীর্ঘ সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র μ0 Ni। এই যে ছোট n, এটা কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। দেখো কি দিয়ে দিয়েছে, প্রতি মিলিমিটারে 100, তাহলে 100 টার্ন পার মিলিমিটার, তার মানে 100 ইন্টু 1000 টার্ন পার মিটার, তাহলে কি দাঁড়াচ্ছে 10⁵ টার্ন পার মিটার। এটাকে করে নিতে হবে। দেখো প্রতি মিলিমিটারে পাক সংখ্যা 100, 1 মিলিমিটারে যদি পাক সংখ্যা 100 হয়, তাহলে 1 মিটারে পাক সংখ্যা কত হবে, 1000 দিয়ে গুণ, কত হলো 10⁵। এবার দেখ μ0 4π ইন্টু 10⁻⁻7 n 10⁵ I। সলিনয়েডের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, হলো। তাহলে দেখো এটা গুণ করে নিচ্ছি, 10⁻⁻2 4π, তাহলে 4π 3.14, তাহলে 12.56 10⁻⁻2 টেসলা। ঠিক আছে, তাহলে দেখো সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর বি এটা। সকলে বুঝলে? দেখো এবার 9 নম্বর প্রশ্ন কি আছে, একটি মোটা তড়িৎবাহী কেবলের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, যা সমগ্র প্রস্থচ্ছেদ জুড়ে সুষমভাবে বণ্টিত। কেবলের অক্ষ থেকে দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের লেখচিত্র। এখন দেখো ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো। মনে করো এটা একটা কেবল, সুদীর্ঘ, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং এই কারেন্টটা এর সমগ্র প্রস্থচ্ছেদ জুড়ে সুষমভাবে বণ্টিত। এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, আর কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, হলো। এইবার দেখ, এখন এই যে কেবলের অক্ষ থেকে দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্রে যে পরিবর্তন, এটা আমরা আগে সমীকরণের বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো অভ্যন্তরে, তাহলে μ0/4π 2I ছোট r বাই r স্কয়ার, এটা পৃষ্ঠ পর্যন্ত। তাহলে দেখো অক্ষ থেকে পৃষ্ঠ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র B ভ্যারিজ এস R, সমানুপাতিক ভাবে বাড়ছে। এরপর μ0/4π 2I বাই ছোট r, এটা rটা গ্রেটার দেন r, মানে বাইরে। তাহলে বাইরে চৌম্বক ক্ষেত্র B ভ্যারিজ এস 1/r। তাহলে তোমরা ব্যাপারটা এমনি সাধারণ ভাবে দেখো, আমি যদি এইখানে এটাকে প্লট করি, তাহলে ব্যাপারটা কেমন হয় লক্ষ্য করো। দেখো তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত B ভ্যারিজ এস R,
তারপরে বি ভ্যারিজ অ্যাজ 1/r। তাহলে কোন লেখচিত্রটা এখানে সঠিক? বি এরটা। সকলের ক্লিয়ার যে কেবল তার এই যে অক্ষ থেকে পৃষ্ঠ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র বি ভ্যারিজ অ্যাজ আর। কেবলের বাইরে চৌম্বক ক্ষেত্র বি ভ্যারিজ অ্যাজ 1/r। ঠিক আছে? এবার 10 নম্বর প্রশ্ন কি বলছে? একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে সেকেন্ডে n বার ঘুরছে, এর জন্য কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কত? খুবই ভালো কোশ্চেন, 2015 সালের AIPMT তে পড়েছে। বিষয়টা সকলে ভালো করে লক্ষ্য করো। ইলেকট্রন ঘুরছে আর ব্যাসার্ধের বৃত্তপথে, খুব ভালো কথা। আমি ধরে নিলাম ইলেকট্রনের আধানের মান হলো ছোট ই এবং পর্যায়কাল টি। তাহলে কার্যকর প্রবাহ মাত্রা E/T। মনে রাখবে, কার্যকর প্রবাহ মাত্রা E/T। টিটা কি? পর্যায়কাল। এবার দেখো 1/T মানে কম্পাঙ্ক। এখানে আমাদের কি বলে দিয়েছে? সেকেন্ডে n বার ঘুরছে, তাহলে কম্পাঙ্ক n, E ইন্টু n। তাহলে এই যে ইলেকট্রন ঘুরছে তার জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B μ0/4π 2π I/r। দেখ, μ0/4π 2π I কি পেলাম? E ইন্টু n তলায় r। ঠিক আছে? এই 2π কেটে দিলাম 2, তাহলে কি হলো? μ0 n E/2r। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো সি এরটা। তাহলে ইলেকট্রন যে ঘুরছে তার জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হলো? μ0 n E/2r। ঠিক আছে? এবার দেখো 11 নম্বর প্রশ্ন কি আছে? আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষের ওপর, দেখো কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষের ওপর ছোট আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র নিচের কোন রাশিটির সমানুপাতিক? এবং ছোট আরটা কি বলে দিয়েছে? ছোট আর ভেরি ভেরি গ্রেটার দেন বড় আর। বড় আরটা কি? বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। দেখো এই বৃত্তাকার কুণ্ডলী, আমি ধরে নিচ্ছি আই কারেন্ট যাচ্ছে, পাক সংখ্যা ছোট n, অক্ষের ওপর ছোট আর দূরে চৌম্বক ক্ষেত্র μ0/4π 2π n I r স্কয়ার বাই তাহলে এটা হলো ফর্মুলা।
তাহলে এটা হলো ফর্মুলা বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষের ওপর ছোট আর দূরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। কিন্তু ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো, ছোট আর ভেরি ভেরি গ্রেটার দেন বড় আর, মানে আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি সেই যে দূরত্ব কুণ্ডলীর ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি। তাহলে লক্ষ্য করো, অ্যাপ্রক্সিমেটলি μ0/4 তাহলে এখানে এই যোগটা করার ক্ষেত্রে আমি আর স্কয়ারটাকে অ্যাভয়েড করব। তাহলে এখানে এই যে যোগটা আমি বড় আর স্কয়ারটাকে অ্যাভয়েড করব, কারণ এটা এর তুলনায় খুব ছোট। তাহলে আমি যদি এটাকে অ্যাভয়েড করি তাহলে কি হলো, ছোট আর স্কয়ার তার পাওয়ার 3/2। তাহলে এইটার জন্য অনেক দূরে এই যে চৌম্বক ক্ষেত্র সেটা হলো এটা। তাহলে আমি কি পেলাম, যে বি ভ্যারিজ অ্যাজ 1 ছোট আর এর কিউব। তাহলে বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী, তার জন্য কেন্দ্র থেকে অক্ষের ওপর অনেক দূরে ছোট আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র ভ্যারিজ অ্যাজ 1 ছোট আর কিউব। কোন উত্তরটা সঠিক? ডি এর উত্তরটা সঠিক। দেখো, এই প্রশ্ন 2004 সালে এমস এর পরীক্ষায় এসেছিল। খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে সকলে। এবার প্রশ্ন 12। দেখো, এটা সিবিএসসি পিএমটি 2009 সালে পড়েছিল। কোশ্চেনটা কি, -2 মাইক্রোকুলম আধানযুক্ত একটি কণা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল 2 টেসলা এর চৌম্বক ক্ষেত্রে 2i + 3j × 10⁶ মিটার/সেকেন্ড বেগে গতিশীল। কণার উপর ক্রিয়াশীল চৌম্বকীয় বল কত? দেখো, আমরা জানি কণার উপর ক্রিয়াশীল চৌম্বকীয় বল Q × V × B, যেটা আহিত কণা Q V বেগে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার উপর ক্রিয়াশীল বল F = Q × V ভেক্টর × B ভেক্টর। এখানে কিউটা কত? -2 মাইক্রোকুলম, -2 × 10⁻⁶ কুলম। বেগ, এখানে বেগটা কত? দেখো, বেগ হলো 2i ক্যাপ + 3j ক্যাপ × 10⁶ মিটার/সেকেন্ড। তাহলে আমি লিখে নিলাম 2i ক্যাপ যুক্ত 3j ক্যাপ × 10⁶ ক্রস। দেখো, ক্রস কি বলেছে? চৌম্বক ক্ষেত্র কেমন? 2 টেসলা। কোন দিকে ক্রিয়াশীল? ওয়াই অক্ষ বরাবর। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কি? দেখো, 2j ক্যাপ টেসলা। তাহলে দেখো, 2j ক্যাপ। এবার I × J
মানে কে কে ক্যাপ, এটা আমরা জানি, কিন্তু জে ক্রস জে ক্যাপ 0। তাহলে আমরা এই গুণটা করব, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে দেখো মাইনাস 2 × 10⁻⁻6, এখানে 2 × 10⁻6 ইন্টু এখানে 2। তাহলে আবার বলি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কে ক্যাপ, কিন্তু জে ক্যাপ ক্রস জে ক্যাপ এটা 0। তাহলে আমরা এই গুণটা করব, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে কি হলো, ইন্টু কে ক্যাপ। তাহলে আমরা ক্যালকুলেশনটা লক্ষ্য করি। দেখো 10⁻⁻6 10⁻+6 কেটে গেল, 2 2 2 8। তাহলে -8 কে ক্যাপ নিউটন। তাহলে আমরা কি দেখলাম, আহিত কণার উপর চুম্বক ক্ষেত্র যে বলটা প্রয়োগ করছে তার মান কত, ম্যাগনিটিউডটা কত, 8 নিউটন। কোন অভিমুখে, মাইনাস কে ক্যাপ মানে ঋণাত্মক জেড অক্ষ বরাবর। ভালো করে বুঝে নাও। তাহলে আহিত কণার উপর চৌম্বক ক্ষেত্র 8 নিউটনের একটা বল প্রয়োগ করছে, সেটা ঋণাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে কোন উত্তরটা সঠিক, ডি এর উত্তরটা সঠিক। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর প্রশ্ন, খুব ভালো একটা এমসিকিউ। একটি দীর্ঘ ফাঁপা নল বরাবর আই তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে ফাঁপা নল এবং সেটা দীর্ঘ। নলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে। দেখো মনে করো আমি এই রকম ভাবে একটা আঁকছি, এরকম একটা ফাঁপা নল এবং সেটা খুব দীর্ঘ। এবার বলছে ধরো এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, হলো। নলের অভ্যন্তরে মানে এই যে ভেতরের বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এখন দেখো আমরা ধরো এটা অক্ষ, আমি এইখানে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার বদ্ধ পথ লিখছি, নিয়ে আমি যদি অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো এখানে আই এনক্লোজ কত, 0। আমি যদি অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করি, যে বি ডট ডিএল μ0 আই এনক্লোজ, তাহলে এই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ প্রবাহ মাত্রা 0। তাহলে ভেতরের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে 0। তাহলে উত্তর কোনটা, বি। তাহলে দেখো ব্যাপারটা বুঝে নাও, একটি দীর্ঘ ফাঁপা নল বরাবর আই তড়িৎ প্রবাহ হচ্ছে, নলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0 হবে। ঠিক আছে, সকলে বুঝলে। এবার কোশ্চেন নাম্বার 14, একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম এবং এটির 30 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। এটিকে 30 ভোল্টের পরিমাপযোগ্য ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে কত রোধ যুক্ত করতে হবে। তাহলে দেখো ধরো একটা গ্যালভানোমিটার, তার রোধ বলা আছে কত, 100 ওহম এবং 30 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ যদি পাঠানো হয় তাহলে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। তাহলে সর্বোচ্চ প্রবাহ কত, 30
মিলি অ্যাম্পিয়ার। এখন এটাকে যদি 30 ভোল্টের পরিমাপযোগ্য ভোল্টমিটারে রূপান্তরিত করতে হয়, তাহলে এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটি রোধ যুক্ত করতে হবে। তাহলে দেখো, এই গ্যালভানোমিটার, এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটি রোধ আর যুক্ত করা হলো, যাতে করে যখন এর মধ্য দিয়ে এই আইজি মানে 30 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে, তখন এর দুপ্রান্তের বিভব প্রভেদ যেন 30 ভোল্ট হয়। ঠিক আছে? তাহলে দেখো, জি প্লাস আর ইন্টু আইজি সমান 30। গ্যালভানোমিটারের রোধ কত? 100 ওহম প্লাস আর, এটা কি 30 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার সমান 30। তাহলে দেখো, এই 30 কেটে দিলাম, 10 টু দি পাওয়ার -3 ওদিকে গেল, তাহলে কত হলো? 1000। তাহলে 100 প্লাস আর মানে 1000, তাহলে আর সমান 900 ওহম। তাহলে কি দাঁড়ালো না, এই যে গ্যালভানোমিটার যেটা প্রদত্ত, এর সঙ্গে শ্রেণী সমবায়ে 900 ওহম রোধ যুক্ত করলে আমরা এমন একটি ভোল্টমিটার পাবো যেটা 30 ভোল্ট পর্যন্ত পরিমাপযোগ্য। কি সকলে বুঝতে পারলে? তাহলে দেখো, সঠিক অ্যান্সার কোনটা? এটা হলো সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন 15 দেখো কি বলছে, একটি আহিত কণা ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল। কণা যে চৌম্বকীয় বল অনুভব করবে তা উত্তরের যে অপশন গুলো দেখি, এটা বলছে সর্বদা শূন্য, বি এটা বলছে কখনো শূন্য হবে না, সি এটা বলছে বি আর ভি লম্ব হলে শূন্য হবে, ডি এটা বলছে বি ও ভি সমান্তরাল হলে শূন্য হবে। তাহলে ব্যাপারটা কি না, একটা আহিত কণা ভি বেগে একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল, তাহলে চৌম্বক ক্ষেত্র আহিত কণার উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হলো কিউ ইন্টু ভি ক্রস বি, বা মানে কি বি কিউ ভি সাইন থিটা, বি কিউ ভি সাইন থিটা। এবার দেখ, এখন যদি এই থিটাটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে এই বল কি শূন্য। তাহলে দেখ, আহিত কণা চৌম্বক ক্ষেত্রে গতিশীল, কিন্তু কোন চুম্বকীয় বল ক্রিয়া করবে না যদি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়। ব্যাপারটা বোঝা গেল যে আহিত কণা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে যদি গতিশীল হয়, তাহলে আহিত কণার উপর চৌম্বকীয় বল শূন্য হবে। তাহলে কোন উত্তরটা সঠিক? ডি এর উত্তরটা সঠিক। সকলে বুঝলে?
এবার দেখো 16 নম্বর প্রশ্ন। এটা 2010 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পড়েছিল। যাই হোক, দেখো আমরা যে আলোচনাটা করছি এটা তোমাদের 3 নম্বর সেমিস্টারের জন্য। এখন এই যে চ্যাপ্টারটা যেটা আমরা আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখন বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোনো এমসিকিউ সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা দিয়ে দিও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওয় সেই তোমাদের দেয়া এমসিকিউ গুলো যাতে সলিউশন করে দেয়া যায় সেটা আমি দেখব। তাহলে তোমাদের সকলকে বলা রইল, তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি কোনো এমসিকিউ আলোচনা করার প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও। যাই হোক, লক্ষ্য করো কি প্রশ্ন। একটি তড়িৎবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক ভ্রামকের অনুপাত এক্স। খুব ভালো করে বোঝো যে একটা তড়িৎবাহী বৃত্তাকার লুপ আছে, দেখো তাহলে তড়িৎবাহী বৃত্তাকার লুপ আছে, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র আমি ধরে নিচ্ছি বি, এবং তার যে চৌম্বক ভ্রামক এটার অনুপাত হচ্ছে এক্স। তাহলে চৌম্বক ভ্রামক আমি ধরলাম এম, এই অনুপাতটা বলছে এক্স। ঠিক আছে, যাই হোক দেখো তাহলে বৃত্তাকার তড়িৎবাহী লুপ, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র μ0/4 2 I/r। আই হলো যে কারেন্টটা যাচ্ছে, আর হলো বৃত্তাকার লুপের ব্যাসার্ধ। এবার দেখো এর চৌম্বক ভ্রামক কারেন্ট ইন্টু এরিয়া মানে পাই আর স্কোয়ার। তাহলে এক্স সমান দেখো μ0/4 μ0/4 এটাকে নামিয়ে দিলাম, এই আই কেটে গেল, এই পাই কেটে গেল, তাহলে 2/r³। দেখো সকলে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো। μ0/4, ঠিক আছে, পাই এটা কেটে গেল, 2, তাহলে 2 এখানে রইল, ঠিক আছে। এবার দেখো আই কেটে যাচ্ছে, তাহলে 2/r³। এবার আমাদের প্রশ্ন কি? প্রশ্ন বলছে লুপটির ব্যাসার্ধ ও প্রবাহ মাত্রা উভয়কে দ্বিগুণ করলে এই অনুপাতটি কি হবে? তাহলে এই যে অনুপাত, তাহলে আমরা যদি লুপের ব্যাসার্ধ আর প্রবাহ মাত্রা দুটোকেই দ্বিগুণ করি তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই অনুপাতটা কি হবে? তাহলে একটু ব্যাসার্ধ কি করেছি? দ্বিগুণ করেছি, তাহলে 2r তার হোল কিউব, তাহলে এটা কি আসছে? μ0/4 2/r³ ইন্টু 1/8। তাহলে এইটা মানে দেখো এক্স, তাহলে অনুপাতটা হলো x/8। তাহলে দেখো বিষয়টা বোঝা গেল যে তড়িৎবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক ভ্রামকের অনুপাত এক্স। তাহলে এই যে অনুপাত, এটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভরশীল নয়, এই সমীকরণ থেকে বুঝে নাও। এখানে তুমি কি বুঝলে? x ভ্যারিজ অ্যাজ 1/r³। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় এই অনুপাতটা হয়ে যাবে x/8। কি ক্লিয়ার হলো ব্যাপারটা?
তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2010 সালে পড়েছে। দেখো এবার কোশ্চেন নাম্বার 17 কি আছে, কোন একটি অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে ক্রিয়াশীল। ওই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমন ভাবে নিক্ষেপ করা হলো যাতে এর গতির অভিমুখ ক্ষেত্রের অভিমুখে থাকে। এই অবস্থায় ইলেকট্রনটি বলে 4টে অপশন দিয়েছে। যাই হোক, আমরা আগে আলোচনা করে নিই কোশ্চেনটা কি রয়েছে। দেখো, একটা তড়িৎ ক্ষেত্র বর্তমান, একই দিকে একটা চৌম্বক ক্ষেত্র বর্তমান, সেই দিকে একটা ইলেকট্রনকে গতিশীল করে দেয়া হলো। তাহলে ইলেকট্রন এই দিকেই যাচ্ছে। এবার দেখো, আমরা শিখেছি যেটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে যদি গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্র তার উপর কোনো বল প্রয়োগ করে না, মিটে গেল। কিন্তু তড়িৎ ক্ষেত্র তো বল প্রয়োগ করবে। তাহলে দেখো, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রনের উপর কি বল প্রয়োগ করবে? দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি বড় হাতের ই ভেক্টর হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রনের উপর এই বল প্রয়োগ করবে, অর্থাৎ ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে, অর্থাৎ ইলেকট্রনের গতির বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে ইলেকট্রনের গতির বিপরীত দিকে যদি ক্রিয়া করে, তাহলে ইলেকট্রন মন্দীভূত হবে, তার মানে তার বেগ কমবে। তাহলে এখানে যে 4টে অপশন আছে আমরা দেখে নেব। দেখ, সি এর অপশনটা ঠিক, দ্রুতি কমে যাবে। সকলে বুঝেছো? তাহলে তোমাদের আমি আবার বলে দিই, তোমাদের যদি মনে হয় কোনো এমসিকিউ আলোচনা করার প্রয়োজন আছে, তোমরা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করে দেবার চেষ্টা করব। এবার দেখো কোশ্চেন নাম্বার 18, এল দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেয়া হলো। ওই তারে প্রবাহ মাত্রা আই হলে চৌম্বক ভ্রামক হবে। তাহলে ব্যাপারটা কি বলছে, একটা এল দৈর্ঘ্যের তার আছে, এটাকে বাঁকিয়ে বৃত্তের রূপ দেয়া হলো। তাহলে আমি ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ ছোট আর, তাহলে বৃত্তের যে পরিধি 2π r সেটা হবে l, তাহলে r সমান l/2π। ঠিক আছে, তাহলে চৌম্বক ভ্রামক কি হবে না, কারেন্ট ইনটু এরিয়া, কারেন্ট ইনটু এরিয়া। তাহলে কারেন্ট এরিয়া কি πr², তাহলে I ইনটু πr², l²/4π²। একটা পাই কেটে গেল, l²I/4π। তাহলে চৌম্বক ভ্রামক কি হবে, l²I/4π। তাহলে কোন অ্যান্সারটা সঠিক? দেখো, বি এর উত্তরটা সঠিক। এবার দেখো কোশ্চেন নাম্বার 19 কি আছে, একই অভিমুখে গতিশীল দুটি সমান্তরাল পজিট্রন স্রোত। দেখো বলছে একই অভিমুখে গতিশীল দুটি সমান্তরাল পজিট্রন স্রোত
প্রশ্নটা কি না, এ বলছে পরস্পরকে বিকর্ষণ করে, বি বলছে পরস্পরের সঙ্গে কোনো আন্তঃক্রিয়া করে না, সি বলছে পরস্পরকে আকর্ষণ করে, ডি বলছে দুটি স্রোতের তল সাপেক্ষে অভিলম্ব দিকে বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, দেখো পজিট্রনের স্রোত মানে এটা একটা তড়িৎ প্রবাহের সমতুল্য। এবার একই অভিমুখে গতিশীল দুটি সমান্তরাল পজিট্রন স্রোত, তার মানে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ। এটা যেন দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ, তারা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে কোনটা উত্তর? সি এরটা। সকলে বুঝলে? তাহলে আবার বলে দিই, একটা পজিট্রনের স্রোত মানে এটা একটা তড়িৎ প্রবাহের সমতুল্য। তাহলে এখানে একই অভিমুখে যাচ্ছে দুটো পজিট্রন স্রোত। তাহলে এটা আমরা এটাকে কি ধরে নেব? যেমন আমরা শিখেছি সমমুখী সমান্তরাল প্রবাহ। তাহলে তারা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, দেখো এটা 2004 সালে এমস এক্সামিনেশনে এসেছিল। এবার দেখো কোশ্চেন 20 বলছে 1.5 মিটার দীর্ঘ একটি তারে তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার, 2 টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রে তারটিকে রাখলে 7.5 নিউটন বল ক্রিয়া করে। চৌম্বক ক্ষেত্র ও প্রবাহের অভিমুখের মধ্যবর্তী কোণ কত? আমরা ধরে নিচ্ছি চৌম্বক ক্ষেত্র প্রবাহের অভিমুখের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ক্রিয়াশীল যে বল তার কি ফর্মুলা আমরা শিখেছি? F সমান বি আই এল সাইন থিটা। তাহলে দেখো আমরা এই ফর্মুলা শিখেছি। তাহলে এখানে ক্রিয়াশীল বল কত? 7.5 নিউটন, চৌম্বক ক্ষেত্র 2 টেসলা, কারেন্ট 5 অ্যাম্পিয়ার, পরিবাহীর দৈর্ঘ্য 1.5 মিটার ইন্টু সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা সমান 7.5। এবার এটা দেখো 2 ইন্টু 5 মানে 10, তাকে 1.5 দিয়ে গুণ করলে 15। তাহলে এটা নিচে চলে গেল, হলো 1/2। তাহলে সাইন থিটা মানে 1/2। তাহলে থিটা কত? 30 ডিগ্রি। তাহলে আমি কি পেয়ে গেলাম? চৌম্বক ক্ষেত্র ও প্রবাহের অভিমুখের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে কোন উত্তরটা সঠিক? এটা। তাহলে বি এরটা সঠিক উত্তর। তাহলে আজকে যে 20টা এমসিকিউ আলোচনা হলো, প্রত্যেকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমরা আবার পরবর্তী ক্লাসে আরো কিছু এমসিকিউ আলোচনা করব। সকলে ভালো থেকো।